প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি সৈয়দ হাসান হাবিব, সহযোগী অধ্যাপক রসায়ন, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় রসায়ন, অধ্যায় গুণগত রসায়ন, বিষয়বস্তু পরমাণুর গঠন, ইংরেজিতে অ্যাটমিক স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা হুন্ডের নীতি সম্পর্কে জানতে পারবে। কতিপয় অনুধাবনমূলক প্রশ্ন তোমরা জানতে পারবে। 2p এর অস্তিত্ব আছে, 1p এর অস্তিত্ব নাই কেন এ সম্পর্কে জানতে পারবে। 3d এর অস্তিত্ব আছে, 2d এর অস্তিত্ব নেই কেন এ সম্পর্কে জানতে পারবে। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক ও ফেরোম্যাগনেটিক সম্পর্কে জানতে পারবে। পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d-তে না গিয়ে 4s-এ আগে যায় কেন এ সম্পর্কে জানতে পারবে। 3d ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে এ সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা হুন্ডের নীতিটি জেনে নেই। সমশক্তি সম্পন্ন বা ডিজেনারেট অরবিটালে ইলেকট্রন বিজোড় অবস্থায় প্রবেশ করবে এবং এই বিজোড় ইলেকট্রনগুলির স্পিন হবে একমুখী। আমরা হুন্ডের নীতির আরও কিছু তথ্য জেনে নেই। এস ব্লক মৌলের জন্য হুন্ডের সূত্র প্রযোজ্য নয়, কারণ এস অরবিটালে একাধিক কোনো সমশক্তির অরবিটাল নেই। পি ব্লক মৌলের 3টি ডিজেনারেট বা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে। একটি হলো px, py, pz। ডি ব্লক মৌল, প্রিয় শিক্ষার্থী, এখানে ডি ব্লক মৌলটি অমিট হয়ে গেছে। 5টি ডিজেনারেট বা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে। একটি হলো dxy, dyz, dzx, dx2y2, dz2। হুন্ডের নিয়মে বক্স পদ্ধতিতে নাইট্রোজেন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেওয়া হলো। আমরা প্রথমে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি দেখব। এই হলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এটি হলো 1s অরবিটাল, এটি হলো 2s অরবিটাল, এটি হলো 2p অরবিটাল। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বলেছিলাম ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের যোজনী নির্ধারণ করা যায়। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি? 2টি। সুতরাং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হবে 2p2, 2px2, 2py1, 2pz1। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন আছে 2টি, যোজনী হলো 2। আমরা এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখব। এই হলো আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এটি হলো 1s অরবিটাল, এটি 2s অরবিটাল, এটি 2p অরবিটাল। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 3। তাহলে নাইট্রোজেনের যোজনী কত হলো? নাইট্রোজেনের যোজনী হলো 3। এই হলো আমাদের হুন্ডের নীতি। আমরা এখন অনুধাবনমূলক প্রশ্ন দেখব। 2p এর অস্তিত্ব আছে, 1p এর অস্তিত্ব নেই কেন? এটির জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জানা প্রয়োজন। আমরা কোয়ান্টাম সংখ্যা গত ক্লাসে দেখিয়েছি। 2p এর জন্য n = 2, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 2টি হবে, 0 এবং 1। l এর মান যদি 0 হয় তাহলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, অর্থাৎ দ্বিতীয় স্তরে 2s এবং 2p অরবিটাল সম্ভব, অর্থাৎ 2p এর অস্তিত্ব আছে। এখন আমরা দেখব 1p এর ক্ষেত্রে
n এর মান অন, n এর মান যদি 1 হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 0। যেহেতু l এর মান 0 হলে s অরবিটাল হয়, অর্থাৎ প্রথম স্তরে শুধুমাত্র অন s অরবিটাল সম্ভব। অন p অরবিটাল সম্ভব হতে হলে l এর মান 1 হতে হবে, কিন্তু এটি কখনোই সম্ভব না, কারণ n এর মান যত হবে l এর মান কখনোই তত হবে না, সর্বদাই তার চেয়ে 1 কম হবে। এজন্য অন p অরবিটালের অস্তিত্ব নাই। 2p অরবিটালের অস্তিত্ব আছে, অন p অরবিটালের অস্তিত্ব নেই। তাহলে এটি যদি আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে তাহলে আমরা এটি এখন অ্যান্সার করতে পারব। পরবর্তী অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখে নেই। থ্রি ডি এর অস্তিত্ব আছে, 2D এর অস্তিত্ব নেই কেন? একইভাবে আমরা প্রশ্নের উত্তরটি করব। 3D এর জন্য n সমান 3 অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, সুতরাং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 on 2। l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান অন হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, অর্থাৎ তৃতীয় স্তরে 3s 3p এবং 3d অরবিটাল সম্ভব, অর্থাৎ 3d অরবিটালের অস্তিত্ব আছে। আমরা 2D এর ক্ষেত্রে আমরা দেখে নেই। n সমান হচ্ছে 2, n সমান 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 এবং 1। যেহেতু l এর মান 0 হলে s, l এর মান অন হলে p অরবিটাল হয়, অর্থাৎ দ্বিতীয় স্তরে শুধুমাত্র 2s এবং 2p অরবিটাল সম্ভব। 2d অরবিটাল সম্ভব হতো যদি l এর মান 2 হতো, কিন্তু এটি কখনোই সম্ভব না, কারণ n এর মান যত হবে l এর মান কখনোই তত হবে না, সর্বদাই তার চেয়ে 1 কম হবে। এজন্য 2d অরবিটালের অস্তিত্ব নাই। তাহলে যদি আমাদের এমন একটি অনুধাবনমূলক প্রশ্ন আসে আমরা এখন এটির অ্যান্সার করতে পারব। আমরা আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখব। কপার অন ডায়াম্যাগনেটিক, কপার টু প্যারাম্যাগনেটিক। প্রথমে আমরা জ্ঞানমূলক বা সংজ্ঞা জানব। যে সকল পরমাণু বা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে কোনো অরবিটাল এক বা একাধিক বিজোড় ইলেকট্রন থাকে সে সকল পরমাণু বা ক্যাটায়নকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলা হয়। আর যদি অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে তাকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলা হয়। কপারের পারমাণবিক সংখ্যা হল 29, যার ইলেকট্রন বিন্যাসটি আমরা সবাই পারি। 3d10 4s1। এখানে একটি অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি, তাহলে কপার এটি হবে প্যারাম্যাগনেটিক। কিন্তু কপার 1 বা কপার প্লাস এটির ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নেই। সেখানে একটি ইলেকট্রন 4s অরবিটাল থেকে ত্যাগ হয়েছে, অর্থাৎ এখানে এটি যুগ্ম ইলেকট্রন, অর্থাৎ কপার অন হলো ডায়াম্যাগনেটিক। আমরা এখন কপার 2 দেখব। কপার প্লাস থেকে যখন আরও একটি ইলেকট্রন অপসারিত হয় এটি কপার 2 প্লাস হয়। এটাকে আমরা কপার প্রথম বন্ধনীতে রোমান 2 দিয়ে এটি দেখাতে পারি। আর কপার 2 প্লাসে ইলেকট্রন বিন্যাস হলো 3d9, অর্থাৎ এখানে 3d অরবিটালে যদি ইলেকট্রনগুলিকে 5টি অরবিটালে ভাগ করে দেই তাহলে 3dxy এ 2টি, 3dyz এ 2টি, 3dzx এ 2টি, 3dx2y2 এ 2টি, কিন্তু 3dz2 যেটি সেটিতে হবে একটি ইলেকট্রন, অর্থাৎ এটি অযুগ্ম ইলেকট্রন। তাহলে আমরা সংজ্ঞা থেকে আমরা জেনেছি প্যারাম্যাগনেটিক কাকে বলে। এক বা একাধিক বিজোড় ইলেকট্রন থাকলে সে সকল পরমাণু বা ক্যাটায়নকে প্যারাম্যাগনেটিক বলা হয়, অর্থাৎ কপার 2 প্যারাম্যাগনেটিক। আমরা আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন দেখব এবং জ্ঞানমূলক প্রশ্নও দেখব। ফেরোম্যাগনেটিক কাকে বলে? ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে আমরা এই সংজ্ঞাটি দেখে নেই। যে সকল পরমাণু বা ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাসে বহু সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকলে সে সকল পরমাণু বা ক্যাটায়ন উচ্চ প্যারাম্যাগনেটিজম প্রদর্শন করে, ফলে
এ সকল পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়, এমনকি চৌম্বক ক্ষেত্রে অনুপস্থিতিতে স্থায়ী চুম্বক ধর্ম প্রদর্শন করে। আর এরূপ পরমাণু বা ক্যাটায়নকে বলা হয় ফেরোম্যাগনেটিক। আমরা জেনে নিলাম ফেরোম্যাগনেটিকের সংজ্ঞা। এখন যদি আমাদের এমনভাবে প্রশ্নটি আসে যে আয়রন হলো ফেরোম্যাগনেটিক পদার্থ অনুধাবন অংশে, তাহলে আমরা আয়রন চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়। এর সুস্থিত আয়নে অনেকগুলি বিজোড় ইলেকট্রন থাকে। এটি উচ্চ প্যারাম্যাগনেটিজম প্রদর্শন করে। যেমন ইলেকট্রন বিন্যাসটি আমরা দেখব, আয়রন 3+, 3d xy একটি ইলেকট্রন, 3d yz এ একটি ইলেকট্রন, 3d zx এ একটি ইলেকট্রন, 3d x² y² এ একটি ইলেকট্রন এবং 3d z² এ একটি ইলেকট্রন, অর্থাৎ 5টি অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে বহু সংখ্যক যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে সেটি হবে প্যারাম্যাগনেটিজম। এবং আরও একটি শর্ত আছে, সেটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হতে হবে। তাহলে আমরা এখন আয়রনকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলতে পারি। তাহলে আমরা এই অনুধাবনমূলক প্রশ্নটি আসলেও আমরা অ্যান্সার করতে পারব। আমরা আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখে নেই। পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3dতে না গিয়ে 4s এ আগে যায় কেন? এটি জানার জন্য আমাদের আহ্বায়ক নীতিটি জানতে হবে। আহ্বায়ক নীতি আমি তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছি। ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করে। যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। আর সর্বনিম্ন শক্তির অরবিটাল n+l নিয়ম দ্বারা নির্ধারিত হয়। যে অরবিটালে n+l এর মান কম, ইলেকট্রন তাতেই আগে প্রবেশ করবে। 3d এর ক্ষেত্রে n+l এর মান হলো 3 + 2 = 5। 4s এর ক্ষেত্রে n+l এর মান হলো 4 + 0। এখানে n হলো 4 আর s অরবিটালের জন্য l = 0। আর 3d এর n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2, 3 + 2 এটি = 5। এই দুটির মধ্যে এটি বেশি, এটি কম। তাহলে 3d হচ্ছে উচ্চ শক্তি, 4s হচ্ছে নিম্ন শক্তির। তাহলে আমরা এটিকে এইভাবে দেখাতে পারি, অরবিটালের শক্তির ক্রম 3d > 4s। আমরা এটিকে উল্টাভাবেও দেখাতে পারি, 4s > চিহ্ন না দিয়ে আমরা চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি 4s < 3d। তাহলে 4s এবং 3d এর মধ্যে কোনটি নিম্ন শক্তির? 4s অরবিটাল। সে কারণে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 4s এ যাবে, 3dতে নয়। আমরা এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি দেখব। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s। তাহলে এই অনুধাবনমূলক প্রশ্নটিও আমরা গুছিয়ে সুন্দর করে লিখতে পারব। আমরা আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখে। প্রশ্নটি হলো 3d ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে? এখানেও আহ্বায়ক নীতি প্রযোজ্য এবং n+l নিয়ম প্রযোজ্য। আমরা একটু দেখে নেই। n+l দ্বারা নিম্ন স্তর কোনটি সেটি নির্ধারিত হয়। এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। s উপস্তরের জন্য l এর মান 0 আর p উপস্তরের জন্য l এর মান 1, d উপস্তরের জন্য l এর মান 2, f উপস্তরের জন্য l এর মান 3। এটি আমরা জানি। যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। আমরা 4p এর ক্ষেত্রে n+l এর মান হলো 4 + 1, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো 4। p এর জন্য l এর মান হচ্ছে 1, 4 + 1 = 5। 3d এর জন্য n+l এর মান 3 + 2, এটি হচ্ছে 5।
এখন দুটি সমান হয়ে গেল, এখন কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে সেই ক্ষেত্রে যেটি নিয়ম সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেহেতু 3D এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, সে কারণে প্রথমে 3D অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে হচ্ছে 4p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। 3D অরবিটাল এবং 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে এটি আমরা এখন জেনে নিলাম। এটি যদি অনুধাবনমূলক প্রশ্নে আমাদের আসে, আশা করি আমরা সুন্দরভাবে প্রশ্নটির আনসার করতে পারব। আমরা আজকের মতো এখানে শেষ দিব। সকলকে ধন্যবাদ দেওয়ার আগে তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলি আমি দেখালাম এটাই তোমাদের বাড়ির কাজ। তোমরা এটি বাড়িতে বসে বা বাসায় বসে এটি প্র্যাকটিস করবে। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।